স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমাদের ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা। এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। আমজনতার আজকের বিষয়ে রাজনৈতিক বক্তৃতায় সমাধান মিলবে, আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন আহসানুল ইসলাম, টাঙ্গাইল 6 থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। জনাব আহসানুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে আমজনতায়। গত কয়েকদিনের ঘটনার পরে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করে যাচ্ছেন। এই পাল্টাপাল্টি দোষারোপে লাভের লাভ কি হচ্ছে আসলে বলুন তো? আপনারা কি ভাবছেন যে এর মাধ্যমে রাজনৈতিক বক্তৃতা এবং এই পারস্পরিক দোষারোপের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, সাম্প্রদায়িক বিদ্বেষ, অপসারণ এগুলো নিশ্চিত করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যে জিনিসটা বলতে চাই প্রথমে শুরুতেই, যে আমি নিজেও কিন্তু ষষ্ঠীর দিন থেকে দশমীর বিসর্জন পর্যন্ত পুরো সময়টা আমি আমার এলাকায় ছিলাম এবং আমার নাগরপুরে প্রায় 118টার উপরে পুজো মণ্ডপ ছিল এবং সেইখানে কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে ষষ্ঠী থেকে দশমীর বিসর্জন পর্যন্ত অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে আমাদের ওইখানে এই পূজাটা উদযাপিত হয়। তো সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু শুধু আমার নাগরপুরেই না, পুরো টাঙ্গাইলেই কিন্তু এই উৎসবটা অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হয়েছে প্রতি বছরের ন্যায়। এবার উৎসাহ উদ্দীপনা আরও বেশি ছিল, বিশেষ করে গত বছরে কোভিডের কারণে গত বছরে আমরা ওইভাবে উদযাপন করতে পারি নাই। তো আপনারা যে কথাটা আপনি বললেন যে পাল্টাপাল্টির বক্তব্য না, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। সরকার তার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এবং সকলের বিরুদ্ধে যাদেরকে দোষী পাওয়া যাবে, এই কাজগুলি যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনি যদি মূল ঘটনার সূত্র সেই কুমিল্লায় ফিরে যান, কুমিল্লায় যে ঘটনাটাকে কেন্দ্র করে এত কিছু, সেই মূল ঘটনাটা কিন্তু বড় কোনো জিনিস ছিল না। মূল ঘটনাটা যে একটা যে একটা প্রোপাগান্ডা করে একটা কোরআনকে একটা মন্দিরের মধ্যে এনে সেটার ছবি তুলে বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানো হয় এবং একদল বিবেকহীন মানুষ যারা আবেগের বশবর্তী হয়ে এই কর্মকাণ্ডগুলি করেছে এবং পরবর্তীতে এটা ধাবিত হয়েছে। সো আমি যে দৃষ্টিতে দেখি, আমার মনে হয় যে সরকার যে ব্যবস্থাগুলি নিয়েছে সেই ব্যবস্থাগুলি যথাযথ এবং কিছু কিছু জায়গায় সরকারের দায়িত্বশীল জায়গায় যারা ছিল তাদেরকে চেঞ্জ করা হয়েছে, নতুন ইনকোয়ারি কমিটি হয়েছে। আমি দেখেছি আজকে রংপুরে মাননীয় স্পিকার, ওনার কনস্টিটিউয়েন্সি এটা, উনি ওখানে নিজে গিয়েছেন, সকল যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আশ্বস্ত করেছেন যে সরকার তাদের পাশে আছে এবং থাকবে। এখন দৃষ্টিভঙ্গির আর একটা ব্যাপার আমি আপনাকে উল্লেখ করতে চাই, সেটা হলো যে এই আলোচনা বা এই যে পাল্টাপাল্টি যে আলোচনা, সেটা কিন্তু বাংলাদেশেই সীমাবদ্ধ নাই। আপনি যদি এই আলোচনাটা পশ্চিমবঙ্গের যারা বিশেষ করে ভারতীয় বিজেপিতে যারা আছেন, তারাও কিন্তু এইটাকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। একদিকে বিজেপি এক ধরনের বক্তব্য দিচ্ছে, আবার তৃণমূল কংগ্রেসের থেকেও কিন্তু আমরা আর এক ধরনের বক্তব্য পাচ্ছি। সো এই জিনিসটা আসলে পাল্টাপাল্টি না, এটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিশেষ করে বাংলাদেশে বিএনপি এই ইস্যুটাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। এই দেশ ধর্মীয়, আপনারা তো বিএনপির বিরুদ্ধে নানান অভিযোগ তুলছেন। এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জায়গায় বা রাজনৈতিক সুবিধা অসুবিধার জায়গায় এই প্রচেষ্টা থাকতে পারে, কিন্তু সেটা কতখানি আসলে রাজনৈতিক বক্তৃতা স্রেফ আর কতখানি ঘটনাটিকে অ্যাড্রেস করার আন্তরিক চেষ্টা বলুন তো? দেখেন, আমাদের যে পদক্ষেপগুলি, আপনি প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু অন্তত আন্তরিক এবং দৃশ্যমান। যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, ইনকোয়ারি হচ্ছে,
কিছু অ্যারেস্ট করা হয়েছে, কারা কিছু কিছু জায়গায় আইডেন্টিফাই হয়েছে। বিশেষ করে রংপুরে আমি আজকে নিউজে দেখলাম সেখানে কিন্তু আইডেন্টিফাইড হয়েছে যে কারা এগুলা করছে, এবং তারা চিহ্নিত যারা সাম্প্রদায়িক রাজনীতি করে সেখানে সরাসরি জামাত বিএনপির নাম এসেছে, নাম উল্লেখ করে তারা বলেছে যে তারা যখনই এইরকম হয় তারা সুযোগ পেলে মাইক দিয়ে মসজিদে অ্যানাউন্স করে তারা এই আমাদের এই যে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলির উপরে আক্রমণ করে। তো এটা যখন আইডেন্টিফাই হয়ে গেছে সরকার এটার ব্যবস্থা নিবে। আমাদের জায়গা থেকে কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য না, সরাসরি সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে সেই পদক্ষেপগুলির কথা বলা হচ্ছে। সেখানে বিএনপি জিনিসটাকে ঘোলা করে এখানে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, বিএনপি কি ধরনের সুবিধা নেওয়ার চেষ্টা করছে এবং তাদের বক্তব্যগুলো আমরা শুনেছি। বিএনপির একজন নেতা আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে একটু যেতে চাই। জনাব আহসানুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ইমরান সালেহ প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। অভিযোগের কথা মাত্রই বলছিলাম, পাল্টাপাল্টি যেই বাকবিতণ্ডা হচ্ছে সেখানে ওনারা যেমন বলছেন যে বিএনপি জামাতে জড়িত থাকার প্রমাণ ওই রকম রয়েছে, অভিযোগ রয়েছে বলে এই বক্তব্যগুলো আপনাদের দিকে ধেয়ে যাচ্ছে। এখন আপনারা আসলে নিজেদের বক্তব্য বা নিজেদের দায় খণ্ডানোর চেষ্টা কতখানি করছেন, আর কতখানি রাজনৈতিক বক্তৃতা হিসেবে পাল্টা অভিযোগ আওয়ামী লীগের দিকে দিচ্ছেন, এটি একটি প্রশ্ন। এবং আদতে লাভ কি হচ্ছে এই পাল্টাপাল্টি বক্তব্যে, সেটিও জানতে চাই। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একই সাথে যারা আমার সাথে সহ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা আওয়ামী লীগের একটা মানে রাজনৈতিক চরিত্র, যে তারা কোনো কিছু ঘটলেই সেটার উপরে বিএনপির উপরে দোষ চাপায়, নিজেদের ব্যর্থতাকে বিএনপির উপরে চাপিয়ে দিয়ে ঘোলা পানিতে তারা মাছ শিকার করে জনগণকে তারা বিভ্রান্ত করতে চায়। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে চেষ্টা, এটা একেবারেই আওয়ামী লীগের পরিকল্পিত এবং সরকার করেছে। এটা শুধু বিএনপির বক্তব্য নয়, বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল, এমনকি হিন্দু নেতৃবৃন্দও আজকে কিন্তু সেই কথাগুলো বলছে। আপনি বিএনপি তো আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। আজকে বাম গণতান্ত্রিক জোট তারা প্রেস কনফারেন্স করে তাদের বক্তব্য দিয়েছে। ইতিমধ্যে আপনার মাহমুদুর রহমান মান্না সাহেবের নাগরিক ঐক্য তারা দিয়েছে, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী দিয়েছে। এটা একমাত্র আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল এক বাক্যে বলছে এই ঘটনার জন্য সরকার দায়ী, এবং সরকার পরিকল্পিতভাবে এটা করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এবং সরকারের এই যে আজকে মানে সাম্প্রদায়িক কার্ড নিয়ে যে তারা খেলছে, এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে অসৎ উদ্দেশ্য। তারা ঘোলা পানিতে, আমি আগেই বলেছি, মাছ শিকার করে তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় জনাব ইমরান সালেহ প্রিন্স, আপনাকে নেটওয়ার্ক জটিলতা ফলে এখন শুনতে পাচ্ছি না আমি। আপনি ঘোলা পানিতে মাছ শিকারের কথা বলেছেন, এই বিষয়টি আপনার কাছে জানতে চাইব। ঘোলা পানিতে মাছ শিকার বলতে আপনারা আসলে কি বোঝাতে চান, আপনি সম্ভবত ব্যাখ্যা করতে চেষ্টা করেছিলেন। তবে নেটওয়ার্ক ঠিক হতে হতে আমি একটু যেতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। সুনীল শুভ রায়ের কাছে, সুনীল শুভ রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। এই যে পাল্টাপাল্টি দোষারোপ, এর মধ্যে জনগণ রাজনীতিবিদদের কাছ থেকে আশার বাণী কতটুকু শুনতে পারে আপনি বলুন। তার এর মধ্যে রাষ্ট্রধর্ম ইস্যুতেও নানান কথাবার্তা উঠে আসছে। সম্প্রতি বজায় থাকার ক্ষেত্রে আপনারা কি ধরনের ভূমিকা পালন করছেন রাজনৈতিক দল হিসেবে? ধন্যবাদ আপনাকে। তবে অনেক ভারাক্রান্ত মন নিয়েই আপনাদের ক্যামেরার সামনে বসেছি। বিষয়টা যে এত নক্কারজনক, এত বেদনাদায়ক, এর নিন্দা প্রকাশেরও ভাষা এক প্রকার হারিয়ে ফেলেছি। দেখুন, এই যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু এই ঘটনাগুলো কিন্তু নতুন হঠাৎ করে যে ঘটলো তা নয়, ক্রমাগতভাবেই কিন্তু এগুলো ঘটে আসছে, কখনো কম কখনো একটু বেশি। তো এবারের ভয়াবহ চিত্রটা অনেক বেশি ভয়াবহ, অনেক বেশি। তো এই ঘটনা যে এই আগেই বললাম যে এটা নতুন কিছু ঘটনা নয়, বারে বারেই ঘটে আসছে। এবং কথা তো খুব সুন্দর সুন্দর শুনে যাচ্ছি, এইভাবে যখন হয় এটা সমূলে বিনাশ করা হবে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে, তারপরে তদন্ত হবে, তারপর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, এইগুলোই আমরা কিন্তু শুনে আসছি। দৃষ্টান্তমূলক শাস্তিও দেখি না, আর তদন্ত তো এটা অর্থহীন কথা হয়ে দাঁড়িয়েছে যে তদন্ত করে দোষীদের শনাক্ত করা হবে, ধরা হয়, কিন্তু বিচার কি হয় আমরা কিন্তু কিচ্ছুই জানি না। এই যে ঘটনা, এর আগে তো অনেক
বেশ কতগুলো ঘটনা ঘটেছে। নাসিরনগরে ঘটেছে, রামুতে ঘটেছে, তারপরে সুনামগঞ্জে হয়েছে, তারপরে আপনার রংপুরে গঙ্গাছড়ায় ওখানে হয়েছে। এই যে এতগুলো ঘটনা ঘটছে, এখন আপনি একটু কাইন্ডলি বলুন যে আপনারা মিডিয়ার মানুষ, মিডিয়ায় আপনারা সকল খবর আপনাদের কাছে থাকে, এই যাদের গ্রেপ্তার করা হয়েছে বা গ্রেপ্তার আর আগে হয়েছে, বিচার কি বিচার হয়েছে, সেই বিচারে কি সবসময় শুনে আসি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কি দৃষ্টান্তমূলক শাস্তি এ পর্যন্ত দেওয়া হয়েছে? এই কিছুদিন আগেও আমাদের খুলনার রূপসা উপজেলায় এক ঘটনা ঘটলো। সেই ঘটনার রেস্ট না কাটতে এই জাতীয় আরেকটি ঘটনা আবার ঘটলো, এবং এবারের চিত্রটা কিন্তু ভয়াবহ। আবার দেখুন যে এই ঘটনা এই যে দুর্গাপূজার উপরে এবারই হচ্ছে তা না, এই যে স্বাধীনতার পর 72 সালে 72-এও যখন এই পুজো হয়েছে, দুর্গাপূজার সময় এরকম কিছু ঘটনা ঘটছে, তখনও শুনেছি একটা কথা যে পরাজিত শক্তি এই ঘটনা ঘটিয়েছে। তারপরে তো এই 50টা বছর গত হয়ে গেল। এই 50 বছরে তো অবস্থারও পরিবর্তন হলো না, ক্রমাগত অনেক সুযোগে বাংলাদেশ এগিয়েছে। এই জায়গাটায় সংকট থেকে উত্তরণে যাওয়া গেল না কেন? এই যে হামলা ঘটনা বারবার ঘটছে, পাল্টাপাল্টি দোষারোপ, রাজনৈতিক মতানৈক্য, অশ্রদ্ধা, এগুলোই কারণ কিনা? এটা এই যে দেখুন, আমি বিরোধী দলের একজন সদস্য, বিরোধী রাজনীতির সাথে আমি জড়িত। আমি যেটা সত্যকে মানে বলতে আমার কোনো দ্বিধা নাই। এ সরকারের অর্জন অনেক আছে, সেই অর্জনের মধ্যে এই যে অনেক উন্নয়ন কাজ হচ্ছে, আমি সবসময় এই কথাটা বলি। কিন্তু তার পাশাপাশি এই যে কাজগুলো হয়ে যাচ্ছে, এই যে অর্জনগুলোকে বিনষ্ট করছে, এটাকে কেন প্রতিহত করা যায় না? এই যে 2-3টা ক্ষেত্র ছাড়া আর সব জায়গায় তো ভালো কিছু হচ্ছে, কিন্তু এই যে ঘুষের ব্যাপার, তার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়া প্রায়, তারপরে এই যে ঘুষ দুর্নীতি এটা চলছে, এর সাথে এই যে আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হিসাবে ব্যথা যন্ত্রণা আমার যতটা লাগে, আমি তো ফেসবুক খুলতেই পারি না, খুলতে চোখ ভার হয়ে আসে, বুকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এত সব পৈশাচিক ঘটনাগুলো ঘটছে, এর কি ব্যাখ্যা দেব, কি কথা বলার আছে? এই যে অর্জনগুলোকে এই সব কিছু বিষয়গুলো দিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, সেগুলোর দিকে খেয়াল দেবে না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা আমিও বিশ্বাস করি। এবং এই জায়গায়, অর্থাৎ এই অর্জনের সঙ্গে পাল্লা দিয়ে এই জায়গায় সম্প্রীতির জায়গায় আমাদের অগ্রগতির মাত্রা এবং সেটিকে কেন্দ্র করে রাজনীতি, এগুলো নিয়ে আমরা আরও কথা বলতে চাই। আমাদের সঙ্গে নূর খান লিটন রয়েছেন, মানবাধিকার কর্মী। জনাব নূর খান লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমজনতায়। আলোচনা শুনছিলেন নিশ্চয় অন্যদের। বাংলাদেশে প্রায় কোনো ইস্যুতেই রাজনৈতিক ঐক্যমত্য নেই, এবং এই ধরনের ঐকমত্য আশাও করা যায় না হয়তো সামগ্রিক যে বাস্তবতা। তো এই যে সাম্প্রদায়িক ইস্যুতে রাজনৈতিক উদ্যোগ এবং একটা ঐকমত্যের উদ্যোগ জরুরি বলে আপনি মনে করেন কিনা, এবং এই বাস্তবতায় আসলে সেখানে পৌঁছানোর সুযোগই বা কতটুকু? আর এই পাল্টাপাল্টির দোষারোপ থেকে না বেরোতে পারলে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া, অঙ্গীকার ছাড়া এই ধরনের ঘটনার অপসারণ বা এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে কি? প্রথম হচ্ছে, আমি মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক একটা ঐক্য অন্ততপক্ষে এই ধরনের ঘটনায় তাৎক্ষণিকভাবে হওয়া উচিত। আমাদের ভিতর অনেক মতভেদ থাকবে, বিরোধ থাকবে, অনেক প্রশ্ন থাকবে, দাবি থাকবে, কিন্তু যখন একটি সম্প্রদায়ের উপর আঘাত আসবে, যখন ধর্মীয় একটা উৎসবের উপর আঘাত আসবে, এবং সেটি যখন আমার মূল নীতির সাথে সাংঘর্ষিক হবে, তখন অবশ্যই আমাদের সবাই মিলে ঐক্য করতে হবে, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। দুর্ভাগ্যজনক হচ্ছে সাম্প্রতিক যে অবস্থা আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন ধরে, এটা সাম্প্রতিক শব্দ দিয়ে আমি ছোট করতে চাই না, দীর্ঘদিন ধরে যে জিনিসটি আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে কোনো জাতীয় কোনো ক্রাইসিসের সময়
আমাদের নেতৃবৃন্দদের মধ্যে উপলব্ধি আসে না যে এইটি সবাই মিলে সম্মিলিতভাবে আমাদের মোকাবেলা করতে হবে। যেমন ধরুন, মাঝখানে সশস্ত্র পন্থায় যে ঘটনাগুলো ঘটছিল জঙ্গিবাদের, তখনও কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আজকে হিন্দু সমাজের উপর যখন আঘাত আসছে, ক্রমান্বয়ে একের পর এক আঘাত, এই জায়গাতেও কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। বরং আমরা যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই ঘটনার থেকে ফায়দা লোটার একটা চেষ্টা। এবং দেখেন, কথা বলতে হলে তো বলতেই হবে, দায় এবং দায়িত্বটা আমারও আছে, আপনারও আছে, কিন্তু মূল দায় দায়িত্বটা যারা সরকার পরিচালনা করছেন তাদের, এটা তাদের ভুলে গেলে চলবে না। এবং তাদের পক্ষ থেকেই উদ্যোগগুলো আসা দরকার। যেমন ধরেন, ঘটনার সাথে সাথে কয়েকজন নীতি নির্ধারক মন্ত্রী এমন ধরনের বক্তব্য উপস্থাপন করছেন, তাতে মনে হচ্ছে যে বাংলাদেশটা জামাত এবং বিএনপি দখল করে ফেলছে, তারা যা ইচ্ছা তাই করতে পারে, সেটা হিন্দু সমাজের উপর না, যা ইচ্ছা তাই করতে পারে। বিষয়টা এত সহজভাবে না বলাটাই নীতি নির্ধারকদের জন্য ভালো ছিল। বরং অসুখটা অনেক গভীরে, সেই গভীরতাটাকে পরিমাপ করা দরকার, সেই গভীরে আমাদের যাওয়া দরকার। সেখান থেকে সবাই মিলে যদি এই জায়গাটিতে অন্ততপক্ষে অসাম্প্রদায়িক একটি ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে সবাই যদি আমরা একমত না হতে পারি, রাজনীতিতে যদি ঐক্যমত প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে কিন্তু এই দুর্বৃত্তপররা যে ঘটনাগুলো ঘটাচ্ছে সেটি ঘটতেই থাকবে, আমরা প্রতিরোধ করতে পারবো না। এবং আমাদের মূল নীতির সাথে এটা সাংঘর্ষিক। আমাদের মুক্তিযুদ্ধের যে প্রতিশ্রুতি ছিল, আমাদের যে চেতনার কথা আমরা বলি, সেই চেতনার একটা বড় অংশ জুড়ে গণতন্ত্র যেমন আছে, অসাম্প্রদায়িক রাজনীতির বিষয়টা আছে, সাম্যের কথা বলা আছে, জাতীয়তাবাদের কথা বলা আছে। এই জায়গাটিতে আমরা কিন্তু নিজেরাই নিজেদের শিকড় ছিঁড়ে ফেলছি। আমরা কথায় কথায় যখন যিনি সরকারে থাকেন তিনি অন্যদেরকে দোষারোপ করার চেষ্টা করেন এবং খুব সুন্দরভাবে এমন কিছু শব্দ তারা বলেন, ছাড় দেওয়া হবে না, এক্ষুনি সবাইকে গ্রেপ্তার করা হবে, এটি চলতে দেওয়া যাবে না। এই যে প্রতিশ্রুতিমূলক গড়ের কথাবার্তা, এইটা দিয়ে কিন্তু এখন মানুষকে আপনি ভুলাতে পারবেন না। আপনি দেখেন, কুমিল্লার যে ঘটনাটা ঘটলো, তার আগে বাংলাদেশে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, প্রায় সব সরকারের আমলেই এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু তাৎক্ষণিক আমরা যে জিনিসটা দেখি, সবার আচরণ, সবার একই রকম। কেউ কিন্তু ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে চায় না এবং কেউ নিজের দায়টাকে স্বীকার করতে চায় না। সবসময় বিরোধী দলের উপর দোষটাকে চাপিয়ে দেওয়া, এই দায় স্বীকার এবং আজকে দায় চাপিয়ে দেয়, এইগুলো এই জায়গা থেকেই জনাব নূর খান লিটন, এই জায়গা থেকে আলোচনাটা একটু আমি মূলত আওয়ামী লীগ দলের সংসদ সদস্যের কাছে যেতে চাই। তবে নূর খান লিটন, আপনার এই জায়গা থেকে, অর্থাৎ এই যে দায় স্বীকার এবং দায় চাপিয়ে দেয়, এই জায়গাটি আমি একটু আহসানুল ইসলামের কাছে যেতে চাই। তবে আমরা সংযোগ বিঘ্নিত হওয়ার কারণে ইমরান সালেহ প্রিন্সের কথা আমরা পুরোপুরি তখন শুনতে পাইনি। এখন তার বাকি অংশটুকু, তিনি যে ঘোলা পানিতে মাছ শিকার করার কথা বলছিলেন, সেটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, সেটাকেও শুনতে চাই। ইমরান সালেহ প্রিন্স যে এখন ঠিকঠাক শুনতে পাচ্ছেন আমাকে। দেখুন, আজকে আপনাদের স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন যে বহির্বিশ্বের কাছে সাম্প্রদায়িক দাঙ্গা দেখে সরকার সুবিধা নিতে চায়। এর আগে আওয়ামী লীগের নেতারা বলেছেন যে সরকার সুবিধা কেন নিতে চাইবে, তারা স্থিতিশীলতা চাইবেন এবং তাদের এই ধরনের বাড়তি কি লাভ হবে বলে আপনারা মনে করেন? কেন বলছেন ঘোলা পানিতে মাছ শিকার, কেন বলছেন তাদের জন্য সুবিধা? দেখুন, ঘোলা পানিতে মাছ শিকার এই জন্য বলছি যে দেশে আজকে যে একটা সংকট বিরাজ করছে, সর্বগ্রাসী যে সংকট, গণতন্ত্রের যে সংকট, আইনের শাসনের যে সংকট, নির্বাচনের যে সংকট এবং বিরাজমান জনজীবনে যে বিরাজমান সমস্যাগুলো রয়েছে, এই সংকটগুলোকে বা সমস্যাগুলোকে সরকার কোনোভাবেই আপনার উতরাতে পারছে না বা এখান থেকে বের হতে পারছে না। এবং সামনে নির্বাচন নিয়েও কিন্তু তারা একটি ভিন্ন কৌশলে আবার 14 এবং 18 সালের মতো আরেকটি নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু জনগণ সরকারের এই ষড়যন্ত্র বা চক্রান্তের ব্যাপারে কিন্তু আজকে ঐক্যবদ্ধ হচ্ছে এবং তারা কিন্তু আর বারবার সরকারকে সেই সুযোগ দিতে চায় না। এরকম একটা পরিস্থিতিতে সরকার এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, এটা একটা খুবই একটা উদ্বেগজনক বিষয় এবং খুবই লজ্জার বিষয় এবং দেশের জন্য একটা খুবই হুমকির ব্যাপার। সেরকম একটি কার্ড খেলে তারা আজকে বিশ্বের বড় বড় দেশগুলো বা যারা আছে তাদের নজর কাটতে চায় যে বাংলাদেশে এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার মতো যথেষ্ট সুযোগ রয়েছে এবং একমাত্র তারাই পারে এগুলোকে মোকাবেলা করার জন্য। এইগুলো বলে তারা বিশ্ববাসীর তারা একটা সুবিধা দিতে চায়। আজকে এগুলো করে লাভ নেই। বিশ্ববাসী জানে কি
ঘটনা কি ঘটছে। আমি আগেই বলেছি, এখানে টিটু সাহেব বারবার বলছেন যে বিএনপি এই কাজ করেছে বা এই কথাগুলো বলছে। শুধু বিএনপি কেন বলছে? আমি তো আগে বললাম বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল তারা বলছে। আর সবচেয়ে বড় কথা, যারা সরকারে আছে তারা এই যে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটা নির্বিঘ্নে শেষ করতে পারলো না, সেখানে নিরাপত্তা দিতে পারলো না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারলো না। এটা তো বাংলাদেশে আগে কখনো ছিল না। কোনোদিন তো দুর্গাপূজায় এরকম কোনো হামলা হয় নাই, কখনো তো এরকম ঘটে নাই। একমাত্র এইবারই কিন্তু সেই ঘটনাটি ঘটলো। এই দায় তো অবশ্যই আওয়ামী লীগকে নিতে হবে। এই দায়ের জায়গায় আপনিও যেহেতু এলেন, তাহলে এই জায়গা থেকে আমি একটু আহসানুল ইসলামের কাছ থেকে ঘুরে আসতে চাই। জনাব ইমরান সালেহ প্রিন্স, আহসানুল ইসলাম, আপনি শুনছিলেন দায় স্বীকারের কথা উঠে আসছে এবং দায় চাপিয়ে দেওয়ার কথা উঠে আসছে। ফলে একটা প্রাথমিকভাবে ঘটনা ঘটে যাওয়ার পর সেইটার সামাল দিতে না পারার ব্যর্থতার দায় স্বীকার করে নেওয়ার চেয়ে বিরোধীদের ওপর দায় চাপিয়ে দেওয়ার ব্যাপারে আপনাদের আগ্রহ বেশি কিনা, এটি একটি প্রশ্ন, এবং রাজনৈতিকভাবে সেটা আপনাদেরকে আসলে কতটা লাভবান করে সেটি জানতে চাই। আর তদন্ত অর্থহীন বলছিলেন মাত্র সুনীল শুভ রায়, তদন্ত এবং বিচারের দৃষ্টান্তের কথাও তিনি বলছিলেন। কাছাকাছি এমন দৃষ্টান্ত দেখানোর সুযোগও নেই, এবং যেই সব মামলায় হাজারের কাছাকাছি আসামি হয় সেই মামলার এই বিচার কাজ কবে শেষ হবে, কবে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে। ফলে এইটা আসলে কতখানি বাস্তবায়ন হয় এই ধরনের পদক্ষেপ? ধন্যবাদ আপনাকে। আসলে যে প্রশ্নটা আপনি বলেছেন যে দায় স্বীকারের জায়গাটা ডেফিনেটলি সরকারের দায়িত্ব যে কোনো মানুষকে তার নিরাপত্তা দেওয়া, এবং সেইখানে আমাদের পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসনের ব্যর্থতা আছে বলেই কিন্তু তাৎক্ষণিকভাবে 2টি পুলিশের এসপি পরিবর্তন করা হয়েছে, প্রায় 7 জন পুলিশ প্রশাসনের রদবদল করা হয়েছে। তারা মানে যে দায়িত্ব তাদের পালন করার কথা ছিল পালন করতে পারে নাই বলেই করা হয়েছে। তো এখানে দায় স্বীকার না করার কিছু নাই। এবং একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই যে অসাম্প্রদায়িকার কথা যত সুন্দরভাবে প্রিন্স ভাই বললেন বা এই সুনীল সিংহ রায় বললেন, 1969 সালে কিন্তু সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করার মাধ্যমে এই অসাম্প্রদায়িক চেতনাটাকে নষ্ট করার বীজ বপন করে। আবার 1988 সালে ইসলামকে রাষ্ট্রধর্ম দেওয়ার নাম করে আবার এটাকে পরিপূর্ণ করা হয়। তো এই যে জিনিসগুলা ধাপে ধাপে করা হয়েছে, এই অসাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটাকে নষ্ট করার জন্য যে সাম্প্রদায়িক চেতনা সংবিধানকে কলুষিত করা হয়েছে, এই জিনিসগুলা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। আর এই যে সাম্প্রদায়িক শক্তিকে আজকে না, সেই মানে ব্রিটিশ আমল থেকে ইংরেজরা কিন্তু 200 বছর এটাকে ব্যবহার করেছে। পরবর্তীতে 1905 থেকে 13 সাল বাংলা বিভাগের সময় এই ধর্মকে ব্যবহার করা হয়েছে, এবং ফাইনালি 46-47-এ পার্টিশনের মাধ্যমে একটা ব্যাপক হিংস্রতার মাধ্যমে শুধুমাত্র ধর্মীয় ভিত্তিতে পাকিস্তান এবং ভারত নামে 2টো রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। তার একটা মানে পশ্চিম পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান। আবার একই কারণে 1971 সালে এর পরবর্তীতে আপনি যেমন সংবিধানকে কলুষিত করার কথা বলছেন, ওই ধারাবাহিকতা মেনেই সংবিধান কলুষিত করার সময় হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, রাষ্ট্র ক্ষমতায় ছিল না, কিন্তু এখন আওয়ামী লীগ 12 বছর 13 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায়, এবং টানা রাষ্ট্র ক্ষমতায় অন্যান্য অনেক সূচকে তারা দেশের চেহারা পাল্টে ফেলেছে। কিন্তু এই জায়গাটায় অর্থাৎ এই রাষ্ট্রধর্ম বা অন্যান্য ইস্যুতে, সাম্প্রদায়িক সম্প্রীতির ইস্যুতে আওয়ামী লীগ একই রকম জোরালো পদক্ষেপ নিতে পেরেছে কি, বা যদি আপনারা মনে করেন সেইগুলো কলুষিত করা ভুল হয়েছে, সেগুলো সংশোধনের চেষ্টা আপনারা কোনোভাবে করেছেন? প্রথমে হলো যে চেষ্টা করেছে কিনা, আমি আবারও আমার এলাকার উদাহরণ দিব। 2008 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আমার এক উপজেলায় 70টা আর এক উপজেলায় 80টা পূজা ছিল, দুটো মিলে 150। এবার কিন্তু দুটো উপজেলায়, আমি শুধু আমার উদাহরণটা দেই, দুটো উপজেলায় প্রায় 250 পূজা মণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে। তো 12 বছরে এই জিনিসটাকে সংখ্যাতত্ত্বর দিক থেকে ছোট করে দেখার কোনো উপায় নাই। এবং এবার যদি আপনি আমার এলাকার খবর নিয়ে থাকেন, আমি নিজে যেখানে উপস্থিত ছিলাম সেইখানে যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের হিন্দু ধর্মের সবাই, সনাতন ধর্মের যারা আছে যে উদযাপন করেছেন, সেখানে স্বতঃস্ফূর্ততার কোনো অভাব ছিল না। 2-1টি বিচ্ছিন্ন ঘটনা আমি বলবো, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। কুমিল্লার যে মূল ঘটনা সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি না। একটা মন্দিরে একটা কোরআন কে রাখবে? ডেফিনেটলি কোনো পুরোহিত তার বাড়ি থেকে এনে কোরআন রাখবে না, তার মানে এই জিনিসটা একটা চক্রান্ত। আবার রংপুরের ঘটনাটা যদি আমরা দেখি, সেইখানে সরাসরি লোকাল এরিয়ার লোকেরা বলেছে যে এরা জামাতের
কর্মী, জামাতের সদস্য। আমি কিন্তু কোথাও বিএনপিকে দোষারোপ করে কথা বলি নাই, কিন্তু বিএনপি কিন্তু এই সাম্প্রদায়িক রাজনীতিকে লালন করে, পালন করে। তারা নিজেরা বললেও এটা লালন পালনের দায় তাদের অস্বীকার করার উপায় নাই। 2001-এ নির্বাচনের পরে যে সহিংসতার মানে যে নৈরাজ্য তারা তৈরি করেছিল, তাদের ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু আমাদের কাছে এখানে আছে। আমাদের যে ঘটনাটা আপনাকে পার্থক্য করে দেখতে হবে, বিএনপির সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এগুলো হয়েছে, আর আমাদের সময় বিচ্ছিন্নভাবে চক্রান্তকারীরা এই অসাম্প্রদায়িক পরিবেশকে সাম্প্রদায়িক রাজনীতির বেনিফিট নেওয়ার জন্য এই জিনিসগুলি করছে। তো দুটোর মধ্যে কিন্তু গুণগত পার্থক্য আছে। বাংলাদেশ আওয়ামী লীগ আমরা একটা দল যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে শুধু বিশ্বাসী করি না, এটা আমরা চর্চাও করি। আমরা এই চর্চা থেকেই এই দায়িত্ব নিয়ে কথা বলতে পারি যে সনাতন ধর্মের মানুষরা যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখন তারা নিরাপদভাবে, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের ধর্ম পালন করতে পারে। আর এই রকম জিনিস যে এই যে ক্রাইমগুলো যারা কনস্পিরেসি করে, এটা বাংলাদেশে না, ইউএসএতে আপনি হেড ক্রাইম দেখেন। কয়েকদিন আগে ইউকেতে একজন এমপিকে আঘাত করা হলো, ওনাকে মেরে ফেলা হলো, এবং বিভিন্ন জায়গায় পুরো বিশ্বে কিছু চরমপন্থার এরকম আবহ বইছে জনাব আহসানুল ইসলাম। কিন্তু আমি আবার দৃষ্টান্তমূলক পদক্ষেপগুলোর ব্যাপারে আপনার কাছে জানতে চেয়েছিলাম, সেক্ষেত্রে আপনাদের এখন পর্যন্ত ভূমিকা কি বলুন? হ্যাঁ, পরিষ্কার আমরা আমাদের পুলিশ প্রশাসনে একটা রদবদল এনেছি। আরও দায়িত্বশীলভাবে যারা দায়িত্ব পালন করতে পারে, আমাদের দায়িত্বশীল মন্ত্রীরা, দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ওই এলাকাগুলিতে যাচ্ছে। মাননীয় স্পিকার স্বয়ং আজকে রংপুরে গিয়েছে, সকল যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, তাদের সকল ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে এবং তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে। দু একটি ঘটনাকে সারা বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের যারা আছেন তাদের বিশ্বাসে এই মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা করার কোনো সুযোগ নাই। ঘটনাটা ঘটেছিল কুমিল্লায়, সেটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এটাও আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং একজন বাইরের যারা পর্যবেক্ষক তারা বলেছেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিসগুলোকে বড় করে দেখানো হয়েছে। তো আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হইতে হবে, সোশ্যাল মিডিয়ায়ও দায়িত্বশীলতার আওতায় আনতে হবে, আমাদের এই যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। আশা করছি সবাই যেন এই জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করে। আহসানুল ইসলাম, এবং আপনি আপনাদের দিক থেকে পদক্ষেপগুলোর কথা বললেন, সেগুলোকে ইতিবাচক হিসেবেই আপনি দাবি করছেন এবং আরও পদক্ষেপ নিশ্চয়ই নেওয়ার জায়গা থাকবে, সেগুলোতে আপনাদের নজর থাকবে। আশা রাখছি আরও প্রশ্ন আছে আপনার কাছে, নিশ্চয়ই কথা হবে। এবার একটু নূর খান লিটনের কাছে যেতে চাই। নূর খান লিটন, আপনি আপনার যেই ইস্যুগুলো আপনি বলছিলেন সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম, এবং আহসানুল ইসলাম যেটা বলছেন যে সংখ্যা বেড়েছে, পূজার সংখ্যা বেড়েছে, ফলে এটি একটা ইতিবাচক দিক। এখন এই সংখ্যাগত জায়গাটি ইতিবাচক দিক নিঃসন্দেহে, কিন্তু গুণগত জায়গায় সেই পরিবর্তনটা কতখানি এসেছে? এই যে এত বিপুল সংখ্যক মানুষ, আবার কেউ কেউ ধরুন যারা মনে করছে যে তাদের ধর্মের অবমাননা হয়েছে, কোনো মুসলমান মনে করছেন, তার মধ্যকারে যে এইসব বিশ্বাস বা তাকে কোথাও ব্যবহার করা বা তার ক্ষেত্রে এই ভূমিকাগুলো তাকে নিরস্ত করারও তো একটা বিষয় আছে, বা তাকে আশ্বস্ত করারও তো একটা বিষয় আছে, সেটুকুই বা কতখানি হচ্ছে? অর্থাৎ বিদ্বেষটা পুষে থাকছে কিনা এই এত কিছুর পরেও, সেই জায়গায় কে আসলে কতখানি ভূমিকা রাখতে পারছেন বা রাখার সুযোগ আছে? আমি একটু পিছন থেকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মাননীয় সংসদ সদস্যর কথায় একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে প্রশ্ন করার সুযোগ রয়েছে আমাদের। সেটি হচ্ছে ওনারা সবসময় বিষয়টাকে আইন শৃঙ্খলা জনিত সমস্যা হিসেবে চিহ্নিত করছেন কিনা। কারণ বারবার তিনি উদাহরণ দিচ্ছেন, এসপিকে প্রত্যাহার করা হচ্ছে, অমুককে ট্রান্সফার করা হচ্ছে। এটা আসলে বিষয়টা কিন্তু শুধুমাত্র আইন শৃঙ্খলা জনিত বিষয় নয়, এই বিষয়টি কিন্তু সমাজের রন্ধে রন্ধে এই সমস্যাটা দেখা দিয়েছে, এবং সেটিকে মোকাবেলা করার জন্য রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ এত প্রাচীন একটি রাজনৈতিক দল, যে দলটি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, যে দলের গ্রামে গঞ্জে ঘরে ঘরে সদস্য রয়েছেন, তারা যদি অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করতেন, আদর্শিক রাজনীতির চর্চা করতেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই অবস্থার মুখোমুখি আমাদের হতে হতো না। বরং রাজনীতি এখন দুর্বৃত্তদের, রাজনীতিবিদরাই অনেক সময় এই কথাটি বলেন যে দুর্বৃত্তদের দখলে চলে যাচ্ছে। রাজনীতি এখন আর রাজনীতিবিদের হাতে থাকছে না, এখানে মাসেলম্যানরা মূল জায়গায় চলে আসতেছেন। নানান কথা কিন্তু সমাজে প্রচলিত আছে, এই জায়গাটিকে স্বীকার করে নেওয়াটা হচ্ছে খুব জরুরি, এবং আদর্শের চর্চা করাটা জরুরি। আমরা শুধু কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনা বলবো, কিন্তু গণতন্ত্রকে সংরক্ষণ করব না।
আমরা সংকুচিত করব কথা বলার অধিকার, আমরা নির্বাচনের বিষয়টাকে যেনতেন প্রকারে সেরে দিয়ে জনগণের যে ক্ষমতা সেটা প্রয়োগ করার সুযোগ বা পরিবেশ আমরা রাখবো না, সেই জায়গার থেকে যদি আমরা এখন সরে না আসি, এই রোগটি কিন্তু শুধুমাত্র সাম্প্রদায়িক জায়গায় থাকবে না, অনেক বড় বহিঃপ্রকাশ হতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটা, যে যেই হিন্দু ধর্মের মানুষগুলোর হৃদয় ভেঙেছে সেই জায়গা আশ্বস্ত করার মতো আমরা কী কী পদক্ষেপ গত 4-5 দিনে নিয়েছি। দেখেন, আমরা বিগত দিনে, আমি নিজে এক সময় রাজনৈতিক কর্মী ছিলাম, আমরা দেখেছি যে সেই সময়ে যদি বাবরি মসজিদের কথা ধরেন বা তার আগে পরের কথা ধরেন, আমরা চেষ্টা করতাম তাৎক্ষণিকভাবে, তখন তো আমরা সবাই প্রায় বিরোধী দল, এই বিরোধী দল মিলে কিন্তু আমরা এই ঢাকা শহরে একসাথে পদযাত্রা করেছিলাম। অনেক মানে হিন্দু অধ্যুষিত এলাকায় আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। শুধুমাত্র রাজনৈতিক দলের কর্মীরা না, সাংস্কৃতিক সেবীরা, নানানভাবে শিক্ষকরা, কিন্তু আজকে সেই পেশাজীবীদের অবস্থানটা কি দেখছি? রাজনৈতিক দলের উদ্যোগগুলো আমরা নিতে দেখছি না কেন, বরং একে অপরকে দোষারোপ করার মধ্য দিয়ে বিষয়টিকে হালকাভাবে দেখা হচ্ছে। এবং যার ফলে আমার এক বোনকে পূজা মণ্ডপে দাঁড়িয়ে এমন কিছু প্রশ্ন করতে আমি শুনেছি, যেই প্রশ্নগুলি একজন মুসলমান হিসাবে আমার লজ্জা লাগছে যে আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারিনি। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য সুনীল শুভ রায়, তার কাছে যাচ্ছে। সুনীল শুভ রায়, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে আমজনতায়। মাত্রই বিরতির আগে রাষ্ট্রধর্মের বিষয়টি উঠে এলো। রাষ্ট্রধর্ম ঘোষণার সময় জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। আপনারা অনেকে বলেনও এটা যে রাষ্ট্রধর্ম ঘোষণা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূলে ভূমিকা রেখেছে, আপনি বা আপনারা কি মনে করেন? এটা মূলত একটা দায় চাপানো, এটা দায় চাপানো, মানে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চার চাপানোর মতন অবস্থাটা। এই যে যখন জাতীয় পার্টির, আমি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, অবশ্যই রাষ্ট্রধর্ম নিয়ে, আমার রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে আমার কি দৃষ্টিভঙ্গি সেটা আমার ব্যক্তিগত থাকতে পারে, কিন্তু দলীয় দৃষ্টিতে যে দলীয় দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে রাষ্ট্রধর্ম যখন এদেশে করা হয়েছিল তখন কি এই জাতীয় ঘটনা ঘটেছিল? এইরকম ঘটনা কি তখন ঘটেছিল? তারপরে ব্যাস এটা যদি আমাদের জাতীয় পার্টির সরকার হোসেন মোহাম্মদ এরশাদ এটা যদি খারাপই করে থাকে, এরপরে যারা ক্ষমতায় আসলেন অ্যাবসলিউট মেজরিটি নিয়ে, তারা এটা সমাধান করলেন না কেন? এখন কোন সময় এরশাদ সাহেব কী করেছেন সেইটা নিয়ে রাষ্ট্রধর্ম করেছেন না কি করেছেন তা সেইটা আলোচনা, বার্নিং ইস্যু যেটা সেইটা নিয়ে কথা বলেন। যে অবস্থাটা হচ্ছে, যে অবস্থার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার ইয়েটা, এই পুজো নিয়ে পুজোর মন্দিরে যে হামলা হচ্ছে, কয়েকজন প্রাণনাশের ঘটনাও ঘটছে, সেইটা সমাধান কিভাবে সেইটা বলুন। এখন এসপি বদলাইছেন, এসপি এক জায়গা থেকে আর এক জায়গায় যাই ডিউটি করবে, তাতে তার হলোটা কি? তার তো কোনো সমস্যা নাই। তার চাইতে বলেন যে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হবে, আমরা ক্ষতিপূরণের কি বারে বারে এই ঘটনা ঘটবে আর গায়ে হাত বুলাবেন, প্রলেপ দিবেন, সান্ত্বনা দিবেন, তারপরে ক্ষতিপূরণের কথা দেবেন, ঘটনায় অর্থাৎ যে বার্নিং সেটাকে নিয়ে কথা না বলে এই রাজনৈতিক বক্তৃতাগুলো বা এই ধরনের যে পাল্টাপাল্টি দোষারোপ সেটা কাজে আসবে না আপনি বলছেন সুনীল শুভ রায়। এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্নও রাখতে চাই যে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, আপনারা এখন পর্যন্ত রাজনৈতিকভাবে কি ধরনের কর্মসূচি দিয়েছেন এই ধরনের ঘটনার প্রতিবাদে? এই ধরনের আমাদের মাননীয় চেয়ারম্যান এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন, তিনি বক্তব্য রেখেছেন, বিবৃতি দিয়েছেন, শান্ত থাকার আবেদন জানিয়েছেন। তারপর সরকারের প্রতি এর দায়িত্ব তো সরকারকেই পদক্ষেপ নিতে হবে। এখন আজকে ধরেন আওয়ামী লীগ বড় একটা মিছিল বের করেছে, শান্তি মিছিল। আওয়ামী লীগ বড় দল, তারা যদি আন্তরিক হয় তাহলে এটা দমন করা সম্ভব। এটা তাদের এদেশ, তারা একটা অসাম্প্রদায়িক রাজনীতি করে, কিন্তু এই মুষ্টিমেয় কিছু মানুষ বারে বারে যে এই ঘটনা ঘটিয়ে যায় অথচ তাদের দমন করা যাচ্ছে না, সেই দমনের কথা বলেন। তা আর যাতে এই ভবিষ্যতে যাতে এই অবস্থা আর সৃষ্টি না হয় তার জন্য ব্যবস্থা কী আছে সেই কথাগুলো বলেন। এখানে আমরা পুলিশের উপরে, পুলিশ
কয়জন পুলিশ আছে, পুলিশ এইগুলো থামাতে পারে, পুলিশ সুপার দায় চাপাইয়ে কী হবে? টাঙ্গাইলে ঘটনা কুমিল্লায় ঘটনা ঘটলো, তার জের ধরে আপনার চাঁদপুরে ঘটনা ঘটলো। এখানে যদি আমাদের একজন বিজ্ঞ আলোচক বলছেন, এখানে ঐক্যবদ্ধভাবে যদি এটা প্রতিহত করা না যায়, তাহলে এগুলো তো থামবে না। আমরা তো যে লোকগুলোকে, যে হামলা চলেছে, ভিডিও ফুটেজে তাদের তো চেনা যাচ্ছে, দেখা গেছে, তাদের শনাক্ত করা যায়। তারা তো বিদেশ থেকে আসে নাই, আশেপাশে থেকে আসছে, তাদের চেনা যাচ্ছে। তাদের ধরা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মুখে না বলে কার্যকরীভাবে তাদের শাস্তি দেওয়া হোক, তাহলে যে গ্রেফতার হয়েছে বা মামলা হয়েছে সেগুলো অন্তত সে বিচার সম্পন্ন হোক, এমনটি আপনি যদি ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করতে নামে, তাহলেই না এই সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে নামলেই সমস্যার সমাধান হবে, এমনটি বলছেন আপনি। শুনুন শুভ রায়, একটু যেতে চাই ইমরান সালেহ প্রিন্সের কাছে। ইমরান সালেহ প্রিন্স, যে কোনো এই যে সাম্প্রদায়িক ইস্যু বা অন্যান্য রাজনৈতিক প্রেক্ষাপটে নানা ইস্যু উঠে এলে বিএনপির বিগত দিনের কর্মকাণ্ড অনেকটা যদি বলি আওয়ামী লীগ নেতাকর্মীরা বা অনেকে সামনে নিয়ে আসেন এবং সেটিকে এক ধরনের যদি বলি আপনাদের দিক থেকে রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ার বা আপনাদেরকে পেছনে ঠেলে দেয় কিনা এই বিষয়গুলো, সেটি জানতে চাই আপনার কাছে। জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতা, সখ্যতা এবং 2001 নির্বাচন পরবর্তী যে বিষয়, সেগুলো বারংবার উঠে আসে। এইগুলোকে আপনারা আসলে কিভাবে ব্যাখ্যা করবেন, কিভাবে মোচন করবেন এবং সামনের দিনগুলোতে এগুলো সামাল দেওয়ার কি উপায়? দেখুন, আপনি যে কথাটি বলেছেন এইটার সাথে আমি ব্যক্তিগতভাবে, দলগতভাবে এবং বাংলাদেশের জনগণ কোনোভাবেই একমত নয়। কারণ বিএনপি একটি ওই ধরনের দল নয়। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, সকল ধর্মের মূল্যবোধে বিশ্বাস করে, এবং বিএনপির নীতি হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই নীতির আলোকে বিএনপি তার কর্মসূচি প্রণয়ন করে। আপনি বলেছেন বিএনপির আমলে কোনো দুর্গাপূজায় এরকম হামলার ঘটনা ঘটেছে, এরকম করে উদাহরণ দেখাতে পারবেন? বিএনপির আমলে কোনো দুর্গাপূজায় চাঁদাবাজি হয়েছে, এরকম ঘটনা দেখাতে পারবেন? এখানে টিটু সাহেব বললেন যে পূজার মণ্ডপের সংখ্যা বেড়েছে। পূজার মণ্ডপ বাড়ার সাথে দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিরাজ করছে বা যে একটা পরিস্থিতি বিরাজ করছে, এটা কিন্তু আমি একমত নই। বরঞ্চ পূজার মণ্ডপ বেড়েছে, কিন্তু সরকার কিন্তু সেখানে নিরাপত্তা দিতে পারেনি। সরকার বলেছে যে প্রত্যেক পূজা মণ্ডপে র্যাব থাকবে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে, বিভিন্ন জেলায় আপনার বিজিবি থাকবে। আমরা তো পূজার সময় সেই বিজিবি র্যাবকে দেখি নাই, পুলিশকে দেখি নাই। ঘটনা কুমিল্লায় যখন একটা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটে গেল, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল, সেখানে বরং তো দেখেছি পুলিশের ওসিকে সেই কোরআন শরীফ সেই মন্দির থেকে প্রতিমার কোল থেকে উদ্ধার করে সেই নিজে লাইভে এসে সে বক্তব্য রাখছে। এটা কি উস্কানি না? আপনার এই কুমিল্লার ঘটনার পর সারা দেশে পূজা মণ্ডপগুলিতে সরকারের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, সেই ধরনের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে। সেখানে কোনো জায়গায় নিরাপত্তা ছিল না। সেখানে আপনার রংপুরের মতো জায়গায় ধরেন, সেখানে আপনার ইউনো আপনার হিন্দু সম্প্রদায়ের, এসপি হিন্দু সম্প্রদায়ের, ডিআইজি হিন্দু সম্প্রদায়ের, ডিসি হিন্দু সম্প্রদায়ের, তো সেখানে কোনো ব্যবস্থাই নিতে পারে নাই। অন্যান্য সব জায়গাতেই, ফেনীতেও তো তারা নিতে পারেনি। এই ব্যর্থতা কি সরকারের না? এইসব কথা যদি যখন বলা হয়, তখন বলা হয় বিএনপি এই করেছে, বিএনপির অতীত তো কখনোই এরকম দুর্গাপূজায় হামলার ঘটনা ঘটে নাই, কখনোই ছিল না। আপনি বলেছেন 2001 সালের নির্বাচনের পরে ঘটনা, তখন তো বিএনপি ক্ষমতায় ছিল না, তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল, তখন সেটা নির্বাচনী সহিংসতা ছিল। সেখানে তো কোনো পূজা মণ্ডপে আওয়ামী লীগের নেতারা নির্বাচন পরবর্তী সহিংসতার কথা উল্লেখ করেন এবং 2009 সালে যে কমিশন ছিল সেখানে অনেকগুলো অভিযোগও জমা পড়েছিল সেই সময়কার। না, সেখানে 2009 সালে কমিশনে জমা পড়েছে, সেখানে কোনো পূজা মণ্ডপে হামলা হয়েছে, কোনো মন্দির ভেঙেছে, কোনো কি হিন্দু সম্প্রদায়ের পূজা মণ্ডপে কি হামলা করেছে এটা দেখাতে পারবে? আর তখন তো বিএনপি ক্ষমতা ছিল না, তখন তো আপনার ছিল তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। বরঞ্চ বিএনপি ক্ষমতায় সরকার গঠনের পর তড়িৎ সিদ্ধান্ত নিয়ে সেখানে আপনার সেগুলি বন্ধ করা হয়েছে। নির্বাচনী সহিংসতায় এই ঘটনাগুলো অর্থাৎ ক্ষমতা যখন ছিলেন আপনারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সেগুলো বন্ধ করার চেষ্টা করেছেন। এখনকার রাজনৈতিক দল বিএনপি আসলে কতখানি চেষ্টা করছে? ইমরান সালেহ প্রিন্স, আওয়ামী লীগ ইতিমধ্যে তাদের কর্মসূচি দিয়েছে, মাঠে নেমেছে, সম্প্রীতি সমাবেশ করছে তারা রাজধানীতে বিভিন্ন জায়গায়। আপনারা এখনো মাঠে নামছেন না কেন? ইস্যুতে বা নামছেন কিনা কি ভাবছেন? যারা সম্প্রীতি বিনষ্ট করলো, যারা আপনার পূজা মণ্ডপে হামলার সুযোগ করে দিল, তারাই যখন সম্প্রীতি সমাবেশ করে, অশান্তির সৃষ্টি করে, তারা যখন শান্তির মিছিল করে, তখন জনগণ হাসে।
এছাড়া আর কিছু নয়। আজকে দেখেন ঘটনার পর নিরাপত্তা বাহিনী তাদের কি অবস্থান ছিল, তারা অনুপস্থিত ছিল সেখানে। এখন এইসব ঘটনা ঘটার পরে ক্ষতিগ্রস্তের মধ্যে অর্থ বিতরণ, তারপরে ভেঙে ফেলা ঘরবাড়ি নির্মাণ করার প্রতিশ্রুতি, এগুলো বলে তারা একটি উৎসবকে যখন একটা বিনষ্ট করে দিল, এগুলো করে তারা এখন এইসব করে এই জনগণের কাছে হাস্যকর আজকাল পাত্রে পরিণত হয়েছে। এগুলো কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা শুনেছি 13,500 লোকের বিরুদ্ধে নাকি মামলা করা হয়েছে এবং সেখানে আসামি দেওয়া হয়েছে আপনার প্রথমে 4 জন, 10 জন, 15 জন, বাকিরা অজ্ঞাত। এই অজ্ঞাতগুলিকে দেখবেন এই যে আজকে টিটু সাহেবের কথায় প্রমাণিত হয়েছে যে বিএনপি নেতা কর্মীদেরকে এখানে জড়িয়ে মিথ্যা মামলায় তাদেরকে হয়রানি করার হাতিয়ার হিসেবে এটা ব্যবহার করা হবে। আর রাজনৈতিক কর্মসূচির কথা বলেছেন, আমরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ করেছি। আমি নিজে আমার নিজের নির্বাচনী এলাকায় ছিলাম হালুয়াঘাটে, সেখানে প্রায় প্রতিটি পূজা মণ্ডপে আমি গিয়ে সেখানে সম্প্রীতি রক্ষার চেষ্টা করেছি। সেখানে আমরা হিন্দু সম্প্রদায়কে অভয় দিয়েছি যে আপনারা এখানে পূজা করবেন, আমরা দরকার হলে পাহারা দিয়ে আপনাদের পূজা করার চেষ্টা করব। সেখানে তো আমরা আওয়ামী লীগকে দেখি নাই। আমরা মুসলমান সম্প্রদায়ের যারা মানে ইমাম সাহেব রয়েছেন, যারা ধর্মীয় নেতা রয়েছেন, তাদের সাথে আমরা ব্যক্তিগতভাবে কথা বলে আমরা বলেছি পরিস্থিতি শান্ত করার জন্য। তাহলে আপনার দিক থেকে চেষ্টা করেছেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে আপনি চেষ্টা করেছেন। ইমরান সালেহ প্রিন্স বলছেন, আপনি অভিযোগ তুলেছেন যে অজ্ঞাতনামা আসামিদের জায়গায় বিএনপি জামাতের কর্মীদের বা বিএনপির কর্মীদের নাম জড়ানো হতে পারে। এই আপনার এই অভিযোগের জায়গাগুলো নিয়ে এখন আহসানুল ইসলামের কাছে যেতে চাই, জনাব ইমরান সালেহ প্রিন্স। আহসানুল ইসলাম, আপনি অভিযোগগুলো শুনেছেন নিশ্চয়ই। বলছিলেন যে যারা এই ধরনের হামলাকে উস্কে দিয়েছে তারা সম্প্রতি সমাবেশ করছে, এমন কথা বলছিলেন ইমরান সালেহ প্রিন্স। এবং ওই যে অজ্ঞাতনামা আসামিদের মধ্যে বিএনপির কর্মীদের নাম ঢুকে যেতে পারে, এই শঙ্কার কথা তিনি বলছিলেন। এখন এই ধরনের ঘটনায় বিএনপি ব্যাকফুটে গেলে বা সাম্প্রদায়িক ইস্যুতে আওয়ামী লীগের আসলে রাজনৈতিক লাভ অলাভের হিসেব নিকেশ আছে কিনা আপনি কতখানি দেখেন? দেখুন, আওয়ামী লীগের এখানে লাভ তো মানে আমরা লাভ লোকসান খুঁজে কিন্তু রাজনীতি করি না। আমি যে জিনিসটা বলতে চাই, আবারও একটু পরিষ্কার করেই কথাটা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির ধারক এবং বাহক। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আমরা একই নীতি এবং আদর্শের উপরে অটল আছি। এবং বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির ধারক এবং বাহক, এই কথাটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। জনাব সুভাষিংহ রায় কিন্তু সুন্দর করে বললেন যে মানে কি রাষ্ট্র ধর্ম সম্পর্কে ওনার দলীয় এবং ব্যক্তিগত দুই ধরনের মত আছে। আমি ব্যক্তিগতভাবে তো উনি কিন্তু এটা অ্যাভয়েড করে গেলেন। তো ওনারা এই অবস্থান থেকে আগে শুরুক যে ওনারা ধর্মভিত্তিক রাজনীতি করবে না, বাংলাদেশকে আমরা একটা অসাম্প্রদায়িক রাজনীতির দেশ হিসাবে গড়ে তুলতে চাই, ওনারা এই ধর্মভিত্তিক রাজনীতি বলুক। আজকেও কিন্তু জাতীয় পার্টির নতুন যে সাধারণ সম্পাদক উনি বলেছেন যে ওনারা বিশ্বাস করেন যে বেশিরভাগ মুসলমান দেশ, এদেশের জানি কি ইসলাম ধর্ম এটা থাকবে। আমরা কোনো ধর্ম অনুভূতিকে আঘাত করতে চাই না বলেই আমরা যে জিনিসটা করা হয়েছে সেটা হয়তো রিভার্স করা সম্ভব হয় নাই, যেহেতু বেশিরভাগ মানুষ এদেশে মুসলমান, সেইখানে তাদের আবার অনুভূতিতে আঘাত করা হবে। তো এই জিনিসগুলা কিন্তু আপনাকে বিবেচনায় নিতে হবে। তো উনি যেভাবে কথা বলছে যে ব্যবস্থা নেওয়া হয় নাই, আমি তো চাই না যে আমাদের এই দেশের সনাতন হিন্দু ধর্মের মানুষরা র্যাব পুলিশ দিয়ে ধর্ম উদযাপন করুক, উৎসব পালন করুক, পূজা পালন করুক। আমার এলাকায় তো পুলিশ দিতে হয় নাই, আমার এলাকায় তো র্যাব দিতে হয় নাই, আমার এলাকায় তো বিশেষ ব্যবস্থায় আওয়ামী লীগকে দিতে হয় নাই। আমাদের ওইখানে হিন্দু পূজা মণ্ডপন যে কমিটি আছে তারাই নিজ দায়িত্বে এই পূজাগুলি সুন্দরভাবে অনুষ্ঠান করেছে। আমরা প্রশাসন থেকে সহযোগিতা করেছি, দলীয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই উৎসবে অংশগ্রহণ করেছি। এমন বাড়তি এই যে প্রহরার প্রয়োজন হোক, কিন্তু যেমন নূর খান লিটন বলছিলেন যে আপনারা অনেক জায়গায় চাইছেন পুলিশের ওপর দায় চাপিয়ে বিষয়গুলো থেকে এক ধরনের, যদি বলি আপনাদের ভাষায়, যে আপনারা মানে বিষয়গুলোতে আপনাদের অবস্থান সেই পুলিশের ওপর দায় চাপানোর জায়গায় থাকছে কিনা, এটি একটি প্রশ্ন। আমি আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাই, সেটা হচ্ছে মাঠ প্রশাসনের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে। এখন মাঠ প্রশাসনের জবাবদিহিতা কি রাজনীতিবিদদের কাছে কমে গেছে কিনা, যে শেষ পর্যন্ত আপনারাই গণমাধ্যমে কথা বলেন না, আপনারাই দেশ চালানোর ভূমিকায় থাকেন, তাহলে সেই জায়গায় মাঠ প্রশাসনের ব্যর্থতাগুলো আপনারা কি ডিল করতে পারেন না আগের মতো? না, আমি আপনাকে আবারও বলি, আমি কিন্তু মানে একেবারে ষষ্ঠী পূজা থেকে দশমীর বিসর্জন পর্যন্ত পুরো সময়টাই ছিলাম।
আমার পুলিশ প্রশাসন, আমার জনপ্রশাসন কিন্তু সার্বিকভাবে এই উদযাপনগুলিতে সহযোগিতা করেছে, যথাযথ দায়িত্ব পালন করেছে। সো দুই একটা জায়গায় ব্যর্থতা থাকতে পারে ব্যক্তি বিশেষে, কিন্তু সেটা ঢালাওভাবে বলাটা কিন্তু ঠিক হবে না। আপনি জানেন যে হিন্দুদের এই পূজার অনুষ্ঠানটা রাতভর চলে, আবার সকালবেলা ফজরের নামাজ হয়। এইখানে একটা জিনিস কেউ বিবেচনায় আনছেন না যে এবার দশমের দিন বিসর্জনের দিনটা শুক্রবার জুমার নামাজ ছিল, তারপরেও কিন্তু আমার এলাকা সহ সারা বাংলাদেশের বেশিরভাগ এলাকায় শুক্রবারের জুমার নামাজ আদায় হয়েছে এবং তার পরপরই হিন্দু ধর্মের যারা দশমীর দিনে বিসর্জনের জন্য তারা প্যারেড করেছে, বিসর্জন দিয়েছে। সো বেশিরভাগ জায়গায় কিন্তু ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে এটা হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একদল ধর্মান্ধ লোক এটাকে ব্যবহার করার চেষ্টা করছে, এখানে ধর্ম সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। আপনাকে মূলে যেতে হবে, যদি আপনি মূলটা বের করতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। মূল জায়গাটাই হলো এদেশে এক ধরনের ধর্ম ব্যবসায়ী আছে, শুধু এই দেশে না, বিশ্বের রাজনীতিতে ধর্ম ব্যবহার করাটা একটা ফ্যাশন হয়ে গেছে। আপনি পার্শ্ববর্তী পশ্চিম বাংলার কথা ধরেন, ওইখানেও কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য হচ্ছে। বিজেপি এক ধরনের বক্তব্য দিচ্ছে, কংগ্রেস এক ধরনের বক্তব্য দিচ্ছে, সাধারণ সম্পাদক পার্শ্ববর্তী দেশে মুসলমানদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হলে এমন কথা বলেছেন, তাদের জীবনের কথা, জানমাল নিরাপত্তার কথা ভাবতে বলেছেন। এখন তাদের নিরাপত্তা দিতে দায়িত্ব তাদের সরকারের, পাশের দেশের উদাহরণটাও টেনে আনা খুব জরুরি কিনা আমাদের এই সামগ্রিক আলোচনায়, আপনারা কেন সেটাকেও আলোচনায় আনছেন? অত্যন্ত জরুরি। কারণটা হলো আপনাকে চিন্তা করতে হবে, যখন ভারতীয় রাজনীতিবিদরা, বিজেপির নেতারা কথা বলেন এবং তারা যখন এই জিনিসটাকে নিয়ে বলেন যে তারা ব্যবস্থা নেবেন, তারা উস্কানি দিবেন, তো এই উস্কানিতে তো আমাদের কিছু লোক বিভ্রান্ত হতে পারে। আমাদের ধর্মটাকে ব্যবহার করা সবচেয়ে সহজ একটা জিনিস এবং ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা সবচেয়ে, আপনি আমাকে একটা জিনিস বলেন না যে মূল যে ঘটনার সূত্রপাত সেই কোরআন রাখা নিয়ে মন্দিরে, সেইটাকে নিয়ে কিন্তু এত বড় ঘটনা হওয়ার কথা। এখানে যদি ধর্ম অন্ধ লোক না থাকে, অনুভূতিকে যদি ভুলভাবে ব্যাখ্যা না করে থাকে, তো এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে এবং এইটার রাজনৈতিক ফয়দা কারা নিতে পারে। আপনি আমাদের দেশে যেমন হিন্দুরা মানে সংখ্যায় কম, যাদের আমরা সংখ্যালঘু ভাবি, পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা কম। সো এবং বিজেপির রাজনীতিটাই এই বাংলাদেশে যেমন জামাত এবং বিএনপির রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি এবং মুসলমান ধর্মকে কেন্দ্র করে, বিজেপির রাজনীতিটা ভারতে হিন্দু ধর্মকে কেন্দ্র করে। সো এইটার তো আপনাকে তুলনামূলক বিশ্লেষণ করতে হবে এবং এটা থেকে কারা বেনিফিট নিতে পারে এটা আমাদের আলোচনায় আনতে হবে। সেই জন্য এই বিষয়গুলো আলোচনায় থাকা জরুরি, এমনটি আপনি বলছেন। আসানুল ইসলাম, আপনার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর পেয়েছি। এবার নূর খান লিটনের কাছে যেতে চাই। নূর খান লিটন, আমরা আলোচনার শেষ পর্যায়ে রয়েছি, চেষ্টা করবো আপনাকে দিয়ে আলোচনা শেষ করার। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এই যে পারস্পরিক দোষারোপ, এইসবের মধ্য দিয়েও তো আমাদের দেশে এগুচ্ছে বা চলতে থাকবে। এখন এই ধর্মীয় সম্প্রদায়গুলো যেমন সহাবস্থানের মধ্য দিয়ে থাকতে হবে এবং একটা ভারসাম্য তো নিশ্চয়ই থাকতে হবে সামগ্রিক পরিবেশের মধ্যে। সামনে নানান রকম প্রেক্ষাপট তৈরি হতে পারে, নির্বাচন আসবে এবং অন্যান্য নানান রকম বাস্তবতা তৈরি হতে পারে। ফলে সামনের দিনগুলোতে রাজনৈতিক বক্তৃতার চেয়ে অনেক বেশি আন্তরিকতার জায়গায় এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য কি করতে পারে রাজনৈতিক দলগুলো, কি করতে পারে সুশীল সমাজ এবং অন্যান্যরা? দেখেন, আমাদের মনে রাখতে হবে যে দৃশ্যমান অনেক উন্নতি কিন্তু ইতিমধ্যে হয়েছে আমাদের, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানবিক উন্নয়ন যেটা, সেটা হয়েছে কিনা, সাংস্কৃতিক উন্নয়ন হয়েছে কিনা, রাজনীতিতে আদর্শিক জায়গাটা মজবুত হয়েছে কিনা, এবং একে অপরের প্রতি দোষারোপ করার জায়গা থেকে আমরা ফিরে আসতে পেরেছি কিনা, এই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিয়ে ভাবতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, আজকের ঘটনার প্রেক্ষিতে আমি গত 2-3 দিন ধরে যেটা খেয়াল করছি যে এক ধরনের কথাবার্তা আসছে, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের প্রতিবেশী দেশের ঘটনার প্রতিক্রিয়া এখানে হয়, এখানকার ঘটনার প্রতিক্রিয়া ওখানে হয়, কিন্তু এইবার নতুন করে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে বিজেপির পক্ষ থেকে কিন্তু এমন এক ধরনের বক্তব্য উপস্থাপন করা হয়েছে আমাদের এখানকার ঘটনায়, সেখানে হস্তক্ষেপ শব্দ কিন্তু তারা ব্যবহার করে ফেলেছেন। আমি বিষয়টিকে গুরুত্ব না দিলেও আমাদেরকে হিসাব রাখতে হবে যে দেশটা আমাদের এবং এই দেশটার উপর কারো কোনো ধরনের হস্তক্ষেপ আমরা কোনোভাবে মেনে নেব না। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এই ক্ষেত্রে অন্ততপক্ষে আমরা সবাই যাতে এক থাকতে পারি। আর
দ্বিতীয় যে বিষয়, প্রেক্ষাপট কিন্তু পৃথিবীময় পরিবর্তিত হচ্ছে। আমার দেশের রাজনীতিটা শুধু আমার ভৌগোলিক সীমানায় নাও থাকতে পারে, আমাদের আঞ্চলিকতার অঞ্চলের একটা প্রভাব থাকতে পারে। জিওপলিটিক্সের অনেক বিষয় কিন্তু আমাদেরকে সামনে মোকাবেলা করতে হবে। সেই জায়গায় রাজনীতির যে অস্থিরতা বাংলাদেশে, সেটার একটা সমাধান হওয়া দরকার, সমঝোতা হওয়া দরকার। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবাই মিলে কাজ করা দরকার। একটা নির্বাচন যাতে অংশগ্রহণমূলক এবং নির্বাচনটা যাতে মানুষ অংশ নিতে পারে সেরকম একটি পরিবেশ আমরা যাতে তৈরি করতে পারি আগামীতে, সেই চেষ্টাটি সবাইকে করতে হবে। কারণ মনে রাখতে হবে, আজকের এই দেশটি আমার একার না, এই দেশটি সবার। এই দেশটি আওয়ামী লীগের, এই দেশটি বিএনপির, এই দেশটি আমার, এই দেশটি মুসলমানের, এই দেশটি হিন্দুর, খ্রিস্টানের, সবার। সুতরাং ওই জায়গাটার জন্য আমরা ভুলে না যাই। এবং আমাদের কাছে ইদানিং আমার কাছে মনে হচ্ছে আমাদের রাজনীতিবিদ, নীতি নির্ধারকদের বক্তব্যে তারা ধরে নেন যে একেবারে রোজ হাসরের দিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তাদের আচার আচরণ, কথাবার্তায় এমন একটি বিষয় যে জনগণ এখানে মূল বিষয় না। এই জায়গাটিকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের কথাবার্তায় যেন ওইটা, ভাই একজন আমার প্রতিনিধি যিনি হবেন তিনি তো আমার কাছে দায়বদ্ধ হবেন। এখন দুর্ভাগ্য হচ্ছে আমার প্রতিনিধিত্ব আমি নির্বাচিত করতে পারছি না। এই জায়গাটা জনপ্রতিনিধির যেই দায়বদ্ধতার জায়গা জনগণের কাছে, সেটি আপনি প্রত্যাশা করছেন এবং সেই জনগণ মুখ্য ভূমিকার জায়গায় থাকবে এবং সম্প্রীতির জায়গাটা অটুট হবে সামনের দিনগুলোতে, এমন প্রত্যাশা আমরা রাখতে চাই। নূর খান লিটন, আপনাকে ধন্যবাদ। সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সুনীল শুভ রায়, আপনাকে ধন্যবাদ আহসানুল ইসলাম টিটু, আপনাকেও। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমজনতার সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই সামনের দিনগুলোতে কথা হবে, দেখা হবে। আর মনে রাখবেন, আমজনতার শক্তি সবচেয়ে বড় শক্তি।